গল্প অন্তরাল ভূতের গাঁও। গ্রামের নাম ছিল সোনাঝুরি। নামটা শুনলেই একটা শান্ত পাখির কুজনে ভরা সবুজ গাছপালার মধ্যে হারিয়ে যাওয়া ছবির মতো গ্রাম চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু এই সোনাঝুরি ছিল একটু অন্যরকম। বাইরে থেকে যতটা শান্ত লাগত, ভেতরে লুকিয়ে ছিল এক অন্ধকার ইতিহাস। ইতবন, কলকাতার এক উক্তি সাংবাদিক, হঠাৎ করেই সেই গ্রামের নাম শুনে কৌতূহলী হয়ে ওঠে। তার পরিচিত এক লোক মিঠুন বলেছিল, ওইখানে একটা পুকুর আছে, অন্ধকার তালা, রাতের বেলা কেউ গেলে আর ফিরে আসে না। কেউ বলে ভূত, কেউ বলে ধ্বংসাত্মক আত্মা, আবার কেউ বলে জ্যান্ত মানুষকে টেনে নিয়ে যায় ভূত। ইতবন এসব গুজবভিত্তিক গল্পে বিশেষ বিশ্বাস করত না, কিন্তু তার রিপোর্টিংয়ের চাহিদা ছিল লোককথা আর গ্রামীণ রহস্য নিয়ে। তাই সে ঠিক করল, সোনাঝুরি যাবে, নিজে দেখবে। গ্রামে পৌঁছানোর সময় ছিল দুপুর 1টা। গ্রীষ্মের দাবদাহ তখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু ছায়াঢাকা সোনাঝুরিতে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হলো তার। যেন এই জায়গার হাওয়াতেও ভয়ের গন্ধ লুকিয়ে আছে। গ্রামের মোড়ে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোককে জিজ্ঞেস করল, মাস্টার মশাইয়ের বাড়ি কোন দিকে? লোকটা চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। চোখ দুটো যেন কাচের মতো শূন্য, প্রাণহীন। আপনি শুনতে পান না? আবার প্রশ্ন করল ইতবন। বৃদ্ধ আস্তে আস্তে বলল, আপনিও এলেন ওই পুকুরটার টানে? অনেক আগেও এমন লোক এসেছিল, ফিরে যায়নি। ইতবনের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে বলল, আমি গবেষণা করতে এসেছি, ভয়ের কিছু নেই কি? বৃদ্ধ এক চিলতে হেসে বলল, ভয় তো থাকেই না শুরুতে, কিন্তু রাতে যখন ছায়া হাঁটে তখন সাহসও কেঁপে উঠে। ইতবন কিছু না বলে এগিয়ে গেল। গ্রামটা অনেক পুরনো, বেশিরভাগ বাড়ি পোড়া ইটের, অনেক জায়গায় শ্যাওলা জমে গেছে। দূরে একটা পরিত্যক্ত রাজবাড়ি দেখা যায়, তাকে ঘিরেই নাকি এই গ্রামটার রহস্য। ইতবন যখন মাস্টার মশাইয়ের বাড়িতে পৌঁছাল তখন বিকেল পড়ে এসেছে। পাখির ডাক কমে গিয়ে এক ধরনের নীরবতা ছেয়ে গেছে চারপাশে। প্রবীণ মাস্টার মশাই, নাম তার অভিক বসু, বহু বছর ধরে এই গ্রামে আছেন। গ্রামে তিনি একমাত্র মানুষ যিনি শহুরে পড়াশোনায় বিশ্বাস রাখেন এবং বাইরের জগৎ সম্পর্কে আগ্রহী। আপনি কি নিশ্চিত আপনি এখানে থাকতে চান? অভিকবাবু জিজ্ঞেস করলেন, ইতবনের ব্যাগ থেকে ল্যাপটপ আর ক্যামেরা বের করতে দেখে। এই গ্রামে রাতটা শান্ত না, বিশেষ করে পূর্ণিমার আগে পরে কি? ইতবন হেসে বলল, গুজব তো থাকবেই, কিন্তু আমার রিপোর্টে সেই সব লোককথার মধ্যকার বাস্তবটা খুঁজে বের করাটাই আসল লক্ষ্য। অভিকবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, তবে সাবধানে থাকবেন। কিছু জায়গা আছে যেখানে দিনের আলোতেও লোক ঢুকতে চায় না। ইতবন সেদিন সন্ধেবেলায় একা একা বেরিয়ে পড়ল গ্রামের দিকে। তার ক্যামেরায় বন্দী হতে লাগল শ্যাওলাধরা কুজো, শুকনো তালগাছ আর এক দুটো ভাঙা শিব মন্দির। গ্রামের শেষ প্রান্তে গিয়ে পৌঁছাল সে সেই রহস্যময় অন্ধকার তালার ধারে। পুকুরটা যেন কোনো পুরনো কুৎসিত চোখ নিয়ে তাকিয়েছিল তাকে। জল থমকে ছিল, তবু বাতাসে সেই কাদা আর শ্যাওলার গন্ধ যেন গলা জড়িয়ে ধরছিল। আশেপাশে একটাও মানুষ ছিল না। হঠাৎ একটা শব্দ হলো, চপচপ করে কেউ যেন হাঁটছে জলের উপর দিয়ে। ইতবন চমকে উঠল, তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু তার ঠিক পেছনে একটা শীতল বাতাস বইল। সে ঘুরে দাঁড়াল, কেউ নেই। তবু এক মুহূর্তের জন্য মনে হলো অন্ধকারে একটা ছায়া হাসল, আর সেই হাসিটা ছিল ঠিক মানুষের না। যেন একটা দীর্ঘকাল মৃত মুখ তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, চোখহীন, কিন্তু দেখছে সব। রাতে মাস্টার মশাইয়ের বাড়ির ছোট ঘরে শুয়ে পড়েছিল। ঘরে একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছিল। মশারির মধ্যে শুয়ে থাকতে থাকতে সে ফোনে কয়েকটা নোট লিখছিল। হঠাৎ জানালার কাছে ঠকঠক আওয়াজ। সে ঘাট ঘুরিয়ে দেখল, বাইরে অন্ধকার, কিন্তু মনে হলো কেউ যেন জানালার ওপারে দাঁড়িয়ে ধীরে ধীরে কাছে হাত বুলিয়ে যাচ্ছে। সে উঠে গেল, হ্যারিকেন হাতে বাইরে বের হল। বারান্দায় এসে দাঁড়াতেই থমকে গেল। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, কোনো পা চলার শব্দ নেই, শুধু যেন কারো নিঃশ্বাস। পরদিন সকালে অভিকবাবুর সাথে গল্প করতে করতে সে জানতে পারল সেই পুকুর আর রাজবাড়ির সঙ্গে এক ভয়ঙ্কর ইতিহাস জড়িয়ে আছে। এই রাজবাড়ির শেষ জমিদার ছিলেন রাজেশ্বর রায়। অভিকবাবু বলতে শুরু করলেন, একটা সময় তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, ধার্মিক, কিন্তু পরে এক ধরনের অন্ধবিশ্বাসে পড়ে গিয়েছিলেন। শোনা যায় নিজের ক্ষমতা বাড়ানোর জন্য তিনি তান্ত্রিকদের দিয়ে যজ্ঞ করাতে শুরু করেন, আর সেই যজ্ঞে বলি হতো গ্রামের মানুষকে। ইতবনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মানে মানুষ খুন করা হতো?
হ্যাঁ, অভিকবাবু ধীরে বললেন। আর বলি দেবার জায়গা ছিল সেই পুকুরের ঘাট। নাম তখনই হয়েছিল অন্ধকার তালা। কেউ সেই রাতগুলোর কথা বলতে চায় না। তবে পুরনো কিছু লিপিতে উল্লেখ আছে, প্রতিটি বলির পরেই এক অদ্ভুত ছায়ামূর্তি দেখা যেত পুকুর পাড়ে। সেই ছায়া এখনো এখানে থাকে। ইতবনের মনে পড়ে গেল আগের রাতের ছায়া। সে আর কিছু বলল না, শুধু চুপচাপ ক্যামেরা ব্যাগটা গোছাতে থাকে। তার পরের গন্তব্য রাজবাড়ি। সে ঠিক করেছে এই রহস্যের শেষ না দেখে সে ফিরে যাবে না। রাজবাড়ির ভেতরে সকাল 10টার দিকে ইতবন রাজবাড়ির দিকে পা বাড়াল। গাছপালায় ঢাকা সরু একটা পথ দিয়ে পৌঁছাতে হয় ওই পুরনো দোতলা বাড়িটার সামনে। ইট আর পাথরে তৈরি বিশাল ফটক, যেটার গায়ে এখনো ধরা আছে শিকল চিহ্ন, যেন একসময় এই ফটক ছিল বন্ধ জগতের প্রবেশদ্বার। রাজবাড়ির সামনে দাঁড়িয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শরীর জুড়ে। বাতাস যেন ভারী হয়ে এসেছে। সে ধীরে ধীরে কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। দরজাটা খোলার সময় কট কট শব্দ হলো, আর সেই শব্দে চারপাশের নীরবতা যেন আরো গভীর হয়ে উঠল। ভেতরে ঢুকে সে প্রথমেই লক্ষ্য করল দেওয়ালে ঝোলানো কিছু পুরনো ছবি। রাজেশ্বর রায়ের ছবি, কঠিন মুখ, ছোট চোখ, আর ঠোঁটে একটা কুৎসিত হালকা হাসি। তার পাশেই রাজবাড়ির নানা প্রজন্মের চিত্র। কিন্তু একটি ছবি আলাদা, তাতে ছিল এক কিশোরী মেয়ে, যার চোখ ছিল অব্দক্ত দুঃখে পরিপূর্ণ। ছবিটার নিচে লেখা, অমিতা রায়। ইতবন স্মৃতি থেকে ঘেঁটে বার করল, এই মেয়েটিই ছিল রাজেশ্বর রায়ের একমাত্র কন্যা, যে রহস্যজনকভাবে মাত্র 16 বছর বয়সে পুকুরে ডুবে মারা যায়। কেউ কেউ বলে সে আত্মহত্যা করেনি, তাকে বলি দেওয়া হয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল একটা অর্ধেক খোলা দরজার দিকে। দরজার গায়ে কাগজ সাটা, বিপদ, প্রবেশ নিষেধ। এই দরজার পেছনে কি আছে সেই পুরনো দিনের গোপন? সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। শেষ কুঠুরি ইতবন ধীরে ধীরে নিষিদ্ধ দরজার দিকে এগিয়ে গেল। ঘরে বাতাস ভারী, তার প্রতিটি পা ফেলাই যেন মেঝেতে প্রতিধ্বনি তোলে অনেকগুলো মিথ আত্মার কান্নার মত। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই সে দেখতে পেল এক পুরনো কুঠুরি। মেঝেতে পাথরে খোদাই করা একটি মণ্ডল, যার প্রতিটি রেখা জীর্ণ হলেও স্পষ্ট। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পুরনো আসন, ধূপদানি আর শুকনো রক্তের দাগ। হঠাৎ তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা একটি চামড়ার খাতায়। পাতা উল্টে সে পড়তে লাগল, সেটা রাজেশ্বর রায়ের দিন। সেখানে লেখা ছিল, অমিতার আত্মা মুক্তি চায় না। আমি তাকে বলি দিয়েছি, আমি তাকে বন্ধ করেছি এই চক্রে, যেন কোনোদিন না ফেরে। কিন্তু সে আসে, সে হাসে, সে জানে আমি তাকে হত্যা করেছি। ইতবনের শরীর ঠান্ডা হয়ে গেল। অমিতার আত্মা এখনো বন্দী এই রাজবাড়ির চক্রে। ঠিক তখনই দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল। অন্ধকারে কেবল এক শিশুর হাসির শব্দ। তারপর এক নারী কেন, তুমি দেখতে এসেছ, তবে দেখ। এক মুহূর্তে চারপাশে আগুনের মতো আলো জ্বলে উঠল। মণ্ডলের কেন্দ্র থেকে উঠে এলে কি ছায়া, লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখহীন দৃষ্টি। সেটা যেন সময় পেরিয়ে এসেছে ইতবনের জন্য। আমি মুক্তি চাই, ছায়াটা বল, আমাকে ছেড়ে দাও। তখন কাঁপতে কাঁপতে বল, আমি কি করব? ছায়া হাত তুলে পাথরের চক্রের একটি বিশেষ স্থানের দিকে দেখা। সেখানে পাথরে লেখা একটি শব্দ। ইতবন পাথরের ওই অংশে তার হাত রাখ। সঙ্গে সঙ্গে কুঠুরিতে একটা গর্জন উঠল। বাতাস ঘূর্ণি হয়ে সবকিছু খোলা করে দিল। সে কেবল দেখতে পেল ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার চোখে অশ্রু, তার ঠোঁটে শান্তির হাসি। হঠাৎ করেই সব থেমে গেল। দরজা খুলে গেল। আলো ফিরল। ইতবন একা, কুঠুরি ফাঁকা, চক্র মুছে গেছে। দিনলিপি নাই। সে বাইরে বেরিয়ে এল রাজবাড়ি থেকে। গ্রামের মানুষ তখনও দূরে দূরে তাকিয়েছিল। সব ঠিক তো? বিটবাবু জিজ্ঞেস করলেন। ইতবন শুধু বলল, একজন কন্যা এবার শান্তি পেল পরিশিষ্ট। ফিরে দেখা ইতবন শহরে ফিরে এল। তার রিপোর্টে কোনো প্রেতাত্মার কথা ছিল না, ছিল কেবল ইতিহাস, শোষণ আর এক তরুণীর আত্মবলিদানের কাহিনী। কিন্তু তার হৃদয়ে ছিল সেই নিঃশ্বাস, ভোরবেলা তালগাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা একটি আত্মা, যে হয়তো এখন সত্যি মুক্ত।